অ্যাকাউন্টিংয়ের ব্যাংক সমন্বয় বিবরণী করব। ব্যাংক সমন্বয় বিবরণী যদি বুঝো তাহলে অনেক সোজা, তবে কিছু সূত্র আছে, এই সূত্র মুখস্থ করার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা বুঝে বুঝে শিখব। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রথমত আমাদের কাজ করতে হবে, আগে নাম দেখতে হবে, সাল দেখতে হবে, ওই অনুসারে ঘর করতে হবে। তাহলে কি আছে এখানে? আবির ট্রেডার্স। আবির ট্রেডার্সের নিম্নলিখিত তথ্যাবলী হতে 2013 সালের 30শে জুন তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখানে আবির ট্রেডার্স আছে আর 2013 সালের 30শে জুন তারিখ আছে, তাই তো? তাহলে আমরা এটা কি করব? আমরা তো জানি ব্যাংক সমন্বয় বিবরণীর ঘরটা কিরকম হয়ে থাকে। এই দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর ঘর কি? প্রথমে আমাদের এভাবে দাগ টানতে হবে, ক্লিয়ার? এভাবে দাগ টেনে টাকার ঘর দুইটা থাকবে, টাকা টাকা টাকা। এখন প্রথমে যোগ, তারপরে বিয়োগ, এই জিনিসটা আমাদের একদম মাঝ বরাবর লিখতে হবে। আগে যোগ লিখবো, তারপর বিয়োগ লিখবো, এমন একটা ডিস্টেন্সে লিখবো যাতে যোগ বিয়োগে আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে প্রথমে আবির ট্রেডার্স নাম লিখবো, ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী লিখবো, কত সাল কত তারিখ হ্যাঁ করতেছি এটা লিখবো। আচ্ছা যাক, এখন আমরা আসল কথায় আসি। যেমন সর্বপ্রথম আমাদের যে 1 নং 2 নং থাকে, 1 নংটাই বিশেষ করে দরকার। 1 নংয়ে একটা, আচ্ছা 1 নংয়ে কি লেখা আছে সেটা আগে দেখি। নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, একটা কথা, এটা আমাদের অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আরেকটা আসি, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 5,525 টাকা। তাহলে দুইটা, কিছু কিছু অঙ্কে এরকম দুইটা অপশন থাকে, কিছু কিছু অঙ্কে ধরো এই লাইনটা নাই, শুধু এই লাইনটা আছে। যদি একটাই থাকে, ওই একটা দিয়ে আমরা কাজ করব, এটা আছে এটা দিয়ে কাজ করব। যদি এরকম দুইটা দেওয়া থাকে তাহলে আমরা প্রথমটা দিয়েই কাজ করব, অথবা আমাদের যেটা দিয়ে কাজ করতে বলবে আমরা ওইটা দিয়ে কাজ করব। যেহেতু আমাদের এখানে কোনো ধরা বাঁধা নাই, সুতরাং আমরা প্রথমটা দিয়ে কাজ করব। এই প্রথম লাইনটা, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 6,725 টাকা, এই কথাটা আমরা এই যে লিখে ফেলছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আচ্ছা, এখন কথা হলো, এই কথাটা লিখছি, লেখার পরে এখন দেখতে হবে লাস্ট অক্ষর, লাস্ট 2-3টা ডিজিট কি বলছে শব্দগুলি। ব্যাংক জমার উদ্বৃত্ত, যদি আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত পাই তাহলে এই যে প্রথম যেটা থাকে নগদান বই, এই নগদান বইয়ের উপরে ব্যাংক লিখব। কেন ব্যাংক লিখছি? এটার কারণ হলো, এখন আমরা যে অঙ্ক করব, এই অঙ্কে আছে যোগ আর বিয়োগ, এই দুইটা জিনিস আছে। এখন কথা হলো, ব্যাংক যা করবে সেটা যোগ করব, মানে ব্যাংক যদি গ্রহণ করে তাহলে যোগ করব, ব্যাংক যদি গ্রহণ না করে তাহলে আমরা বিয়োগ করে দিব। অর্থাৎ পরিষ্কার কথা হলো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত যদি থাকে, আর এই প্রথমে সর্বপ্রথম যদি কি থাকে, ব্যাংক জমার উদ্বৃত্ত যদি থাকে, তাহলে প্রথমটা দেখতে হবে কি লেখা আছে। যদি নগদান বই লেখা থাকে তাহলে ব্যাংক অনুসারে কাজ করতে হবে, আর নগদান বই ছাড়া যদি এখানে ব্যাংক লেখা থাকে অথবা পাস বই লেখা থাকে, ব্যাংক বই অথবা পাস বই, এই দুইটার যেকোনো একটা উল্লেখ থাকলে তাহলে আমাদের নগদান অনুসারে কাজ করতে হবে, মানে বিপরীত। এখানে যেহেতু নগদান বই আছে, এজন্য ব্যাংক অনুসারে কাজ করব। যদি এখানে ব্যাংক থাকতো তাহলে আমরা নগদের অনুসারে কাজটা করতাম। আচ্ছা, যেহেতু আমাদের এখানে নগদান বই আছে তাহলে আমরা বিপরীত নিয়ে কাজ করব, কি? ব্যাংক। ব্যাংক যা করবে আমাদের তাই করতে হবে, ব্যাংক যা করবে না আমাদের তাই করা যাবে না। অর্থাৎ ব্যাংক যদি যোগ করে, ব্যাংক যদি গ্রহণ করে তাহলে যোগ হবে, যোগের ঘরে বসাবো। আর ব্যাংক যদি না গ্রহণ করে, ব্যাংক যদি, আচ্ছা এইরকম যদি হয় তাহলে আমরা কি বিয়োগ করব। আচ্ছা, তাহলে সর্বপ্রথম এন্ট্রিগুলি আমরা দেখি। প্রথম এন্ট্রি তো আমরা নিয়ে আসলাম, কোনটা? এইটা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, একদম প্রথমে লিখছি
6,725 টাকা, এটা তো লিখলাম, এই যে 6,725 টাকা লিখছি। এখন আমাদের দেখতে হবে খ নাম্বার, এ মাসে 3,050 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু আদায় হয়নি। আমরা কার অনুসারে অঙ্ক করতেছি মনে আছে? আমরা এই যে এটা কি ছিল, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত। এই ব্যাংক জমার উদ্বৃত্ত, এর আগে কি আছে? নগদান বই। তা নগদান বইয়ের বিপরীত কি? ব্যাংক। তাহলে কি ব্যাংক যা করবে আমাদের তাই করতে হবে। দেখো, আমি এই মাসে 3,050 টাকার চেক ব্যাংকে জমা দিচ্ছি কিন্তু ব্যাংক এটা আদায় করেনি। অর্থাৎ তুমি এটা ভালো করে বুঝো এই লাইনটা। আমাদের এই ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে হলে এই লাইনগুলি খুবই ভালো করে বুঝতে হবে। যেমন একটা কথা রাখো, তুমি একটা ব্যক্তির কাছে টাকা পাও, সেই ব্যক্তি তোমার একটা চেক দিছে 10,000 টাকার, অর্থাৎ 3,050 টাকার ধরো একটা চেক দিছে। তুমি কোনো ব্যক্তির কাছে 3,050 টাকা পাও, সেই ব্যক্তি তোমার একটা চেক দিছে, সেই চেক তুমি আনছো নিজের বাসায়, বাসায় আইনা তুমি ব্যাংকে নিয়ে গেছো, ব্যাংকে দিয়ে বলছো এই চেক নেন, অমুক ব্যক্তির চেক এইটা, আপনি ওর অ্যাকাউন্ট থেকে এই 3,050 টাকা আমার অ্যাকাউন্টে এনে রেখা দেন। কিন্তু আমি তো চেক দিছি, ব্যাংকে জমা দিছি আমি চেকটা, কিন্তু আদায় করেনি, ব্যাংক কি করেনি? ওই লোকটার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দেয়নি। তার মানে কি তোমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়নি। তুমি কি টাকা পাইছো? তোমার অ্যাকাউন্টে কি টাকা যোগ হয়েছে? হয় নাই। ওই লোকটার চেক যদি ব্যাংক গ্রহণ করত তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যেত। যেহেতু ওই ব্যক্তির চেকটা ব্যাংক গ্রহণ করেনি, সুতরাং ব্যাংক কি করেনি? তোমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করেনি। সুতরাং এই এন্ট্রিটা কি হবে? বিয়োগের ঘরে চলে যাবে। কোথায় চলে যাবে? বিয়োগের ঘরে চলে যাবে। আচ্ছা আমরা দেখি। দেখো, এই যে ব্যাংক কর্তৃক জমা যা ব্যাংক আদায় করেনি, মানে কি ওই ব্যক্তির চেকটা আমি ব্যাংকে দিছিলাম, ব্যাংক গ্রহণ করেনি। এই যে বলছে ব্যাংকে চেক জমা যা ব্যাংক আদায় করেনি, যে সে 3,050 টাকা বিয়োগ। আশা করি বুঝতে পারবা। তারপরেরটা আসি, কি বলছে গ নাম্বারে, 3,100 টাকার চেক কাটা হলো কিন্তু তা ব্যাংকে ভাঙানো হয়নি। 3,100 টাকার চেক কাটা হয়েছে কিন্তু ব্যাংকে তা ভাঙানো হয়নি। কথাটা মনে রাখবা। এই সব কথা বললে বুঝবো নিজের কথা। মানে আমার একটা চেক, আমি চেকটা কাটছি, আজকে ব্যাংকে যাব, ব্যাংকে গেলাম, গিয়া আমি অন্য কাজ করলাম, কাজ করছি কিন্তু এই ব্যাংকে চেক দিয়া ওই চেকের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে টাকা আমি উঠায় আনি নেই। এই গ নাম্বার তাই বলছে। 3,100 টাকার চেক কাটা হলো কিন্তু ব্যাংকে তা ভাঙানো হয়নি। আমি আবার বলতেছি, আমি আজকে ব্যাংকে যাব, আমার টাকা দরকার, আমি 3,100 টাকা দরকার, যেহেতু আমি 3,100 টাকার একটা চেক কাটলাম বাসা থেকে। চেকের বই নিয়ে যাব না, শুধু চেকটা কাইটা আমি নিয়ে গেলাম, ব্যাগে করে নিয়ে গেলাম, ব্যাংকে যাব। কিন্তু আমি অনেক কাজে বিজি থাকার কারণে আমি ব্যাংকে আর যাইনি। সুতরাং এই চেকটা দিয়ে আর টাকা আনা হয়নি। অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি টাকা নিয়ে আসতাম তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যেত, তখন ব্যাংক কি করতো? আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে দিত। কিন্তু যেহেতু আমি চেকটা বাসার থেকে কেটে নিয়ে গেছি কিন্তু ওইখানে ব্যাংকে উপস্থাপনই করিনি, অর্থাৎ চেকের বিপরীতে আমি এই 3,100 টাকা ভাঙায়া আনিনি। সুতরাং আমার এই 3,100 টাকা ব্যাংকেই আছে। সুতরাং ব্যাংকে কি যোগ অবস্থায় আছে, টাকা কি ব্যাংকে যোগ অবস্থায় আছে। যেহেতু আমরা ব্যাংক অনুসারে অঙ্ক করতেছি, তাহলে কি ব্যাংক যেহেতু যোগ করে রাখছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা রাখে নেই, সুতরাং আমার এখন যোগ করে দিতে হবে। যেমন চেক কাটা হয়েছে তা ব্যাংকে ভাঙানো হয়নি।
যোগের ঘরে আছে, দেখছো? তারপরে আসি, কি বলছে? ঘ নাম্বার, ব্যাংক এই ব্যবসা প্রতিষ্ঠানে 1,000 টাকার প্রাপ্য বিল আদায় করেছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ একটা প্রাপ্য বিল আমার অজান্তেই ব্যাংক 1,000 টাকার একটা প্রাপ্য বিল আমার অ্যাকাউন্টে যোগ করে রেখে দিয়েছে, কিন্তু আমি কি, আমার যে নগদান একটা বই আছে ওই বইটা আমি লিখি, কারণ আমি জানি না লিখবো কিভাবে। তাহলে এখানে ব্যাংক কি করছে? আমার 1,000 টাকার একটা প্রাপ্য বিল আদায় করে আমার অ্যাকাউন্টে যোগ করে রেখে দিয়েছে, আমি জানি না বিধায় আমার বইয়ে আমি লিখে রাখি নি। সুতরাং এইটা কি, ব্যাংক অন্য জায়গা থেকে 1,000 টাকা এনে যোগ করে রেখেছে, যার থেকে আমি পাইতাম এই 1,000 টাকা কি আমি অন্য একজনের কাছে পাইতাম, সেই টাকাটা ব্যাংক আইনা আমার অ্যাকাউন্ট থেকে যোগ করে রাখছে। সুতরাং এইটা যোগ হবে, যোগের ঘরে। দেখো এই যে বইলে দিছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কারণ ব্যাংক যা করবে আমার তাই করতে হবে। ব্যাংক যেহেতু টাকা আদায় করে আইনা আমার অ্যাকাউন্টে যোগ করছে, ব্যাংক যেটা করবে আমারও তাই করতে হবে। এই জন্য ব্যাংক করছে কি, যোগ করে রাখছে ওইখানে, না আমারও কি করতে হবে, যোগ করে রাখতে হবে। তারপরে আসি, ব্যাংক এই ব্যবসা প্রতিষ্ঠানে 2,000 টাকার প্রদয় নোট পরিশোধ করেছে, যার নগদানভুক্ত হয়নি। আগে আমি পাইছিলাম, এবার আমার থেকে কেউ পাবে 2,000 টাকা। ব্যাংক কি করছে, ওই লোকটা, কথাটা শুনো, মানে আমার কাছে কোনো ব্যক্তি 2,000 টাকা পাবে, ব্যাংকের থেকে 2,000 টাকা উঠাই নিয়ে গেল সেই লোকটা, কিন্তু আমি জানি না, এই জন্য নগদান বইতে লিখিনি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে কেউ যদি 2,000 টাকা উঠাই নিয়ে যায়, হ্যাঁ, তাহলে আমার ব্যাংকে টাকা আছে না ব্যাংক থেকে টাকা চলে গেছে? অবশ্যই ব্যাংক থেকে টাকা চলে গেছে, সুতরাং এটা আমাদের বিয়োগের ঘরে যাবে। তাহলে আমরা কি করব, দেখো, ব্যাংক কর্তৃক প্রদয় নোট পরিশোধ যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নি, সেই 2,000 টাকা। আশা করি বুঝতে পারছো। তারপরে আসি, বলছে কি, চ নাম্বারটা, 8,000 টাকা লভ্যাংশ আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, সেই টাকায় লাভ হইছে, আর লাভের কিছু অংশ ব্যাংক নিজ দায়িত্বে আমার অ্যাকাউন্টে 800 টাকা যোগ করে রেখে দিছে। তা আমাদের অঙ্কে কথা ছিল কি, ব্যাংক যা করবে আমার তাই করতে হবে। তাহলে কি, ব্যাংক 800 টাকা লভ্যাংশ আমার ব্যাংকে জমা দিয়ে রাখছে, সুতরাং এটা কি হবে, ব্যাংক জমা দিয়ে রাখছে, আমারও জমা দিতে হবে। কিভাবে, দেখো এখানে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেই 800 টাকাই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলছে কি, বলছে জুন মাসে 2,000 টাকার বিনিয়োগের সুদ আদায় করে ক্রেডিট করেছে। মানে কি, ব্যাংকে আমি টাকা রাখছি বিনিয়োগ কইরা, লাখ লাখ কোটি কোটি টাকা, ওই টাকা ধরো 5 বছর 10 বছর জন্য রেখে দিছিলাম, বিনিয়োগ করে রেখে দিছিলাম, তা মাসে মাসে আমার দিবে সুদ, অর্থাৎ বিনিয়োগের সুদ দিবে। আমি বিনিয়োগ করছি টাকা, আমার সেই বিনিয়োগের বিনিময়ে মাসে মাসে সুদ দিবে, আর এটা ব্যাংক অটোভাবে আমার অ্যাকাউন্টে যোগ করে রেখে দিবে, তাই তো? এবারও তাই করছে, ব্যতিক্রম করে নাই। এই যে জুন মাসে 200 টাকা কি করছে, বিনিয়োগের সুদ আদায় করে ক্রেডিট করে রেখেছে। মানে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমার এই বিনিয়োগের সুদটা কি করছে, তারা অ্যাড করে দিছে। মানে আমার যে ব্যাংকে যে আমার একটা অ্যাকাউন্ট আছে, আর ওই অ্যাকাউন্টে আমি যত ধরনের লাভ পাবো, যত ধরনের সুদ পাবো, অ্যাকাউন্টে যোগ করে দিবে তারা নিজের দায়িত্বেই। কিন্তু এটা আমি বাড়ি বসে জানতে পারবো না যে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিছে কি না। সুতরাং এখানে কথা বলা যায় যে ব্যাংক যেহেতু 200 টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে, সুতরাং আমার এখানে কি, যোগের ঘরেই দিতে হবে। যেমন
এখানে কি লেখছে দেখো, ওটাই দেখো, বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেই 200 টাকা। আশা করি বুঝতে পারবা। তারপর বলছে ব্যাংক চার্জ 100 টাকা, মঞ্জুরিকৃত সুদ এত টাকা। ব্যাংক চার্জ মানে কি, আমারে ব্যাংক সেবা দিছে, বছরকে বছর সেবা দিচ্ছে, আমার থেকে চার্জ কাটতেই পারে, অবশ্যই কাটছে, যা আমি ঘরে বসে জানতে পারতেছি না। ব্যাংক কেটে নিয়েছে 100 টাকা, সুতরাং আমারও বিয়োগ করে দিতে হবে। এই যে ব্যাংক চার্জ যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, মানে ব্যাংককে চার্জ করা হয়েছে, ব্যাংক আমার থেকে টাকা কেটে নিয়েছে, ব্যাংক আমারে সারা বছর সুবিধা দিচ্ছে, সুযোগ দিচ্ছে, সেবা দিচ্ছে, তার বিনিময়ে সে টাকা কেটে নিচ্ছে, যা আমি জানি না। কিন্তু এখানে কথা হলো ব্যাংক যা করবে আমারও তাই করতে হবে, সুতরাং এখানে আমিও বিয়োগ করে দিব এখন। তারপর বলছিল আরো মঞ্জুরকৃত সুদ এত টাকা, ওই যে আমার ব্যাংক আমারে আরো লাভ দিছে, কত সুদ দিছে, কত 150 টাকা, যা আমি ঘরে বসে জানি না, আমার অ্যাকাউন্টে 150 টাকা যোগ করে রেখা দিছে, আমি জানি না। এখন কি ব্যাংক যা করে তাই করতে হবে। এই যে ব্যাংক কি করছে, ব্যাংক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত, মানে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, নগদান বইতে লেখা হোক বা না লেখা হোক আমাদের দরকার নাই, কারণ আমরা জানি কি ব্যাংক যা করবে তাই করতে হবে। ব্যাংক এখানে সুদ, ব্যাংক থেকে সুদ দিছে আমারে, যা আমি জানি না, আমার অ্যাকাউন্টে এমনি যোগ হয়ে গেছে, এই জন্য এটা কি যোগ হবে, তাই তো। তারপরে আসি, বলছে কি 6 নম্বর, আবি ট্রেডার্সের নিজ প্রয়োজনে এত টাকা ব্যাংক হতে উত্তোলন করেছে, যা তা নগদান বইতে লেখা হয়নি। আবি ট্রেডার্সের নিজ প্রয়োজনে 800 টাকা ব্যাংক হতে উত্তোলন করেছে, কত টাকা, 800 টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে, অর্থাৎ আমি আমার নিজ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 800 টাকা তুইলা নিছি, কিন্তু তুইলা খায়া ঠায়া ফেলছি, কিন্তু আমি নগদান বইতে, আমার বাসায় যে একটা বই আছে ওইখানে লিখি না যে ব্যাংক থেকে আমি 800 টাকা খায়া ফেলছি। আমি যখন ব্যাংক থেকে 800 টাকা আমার নিজ নামে উঠাই ফেলছি, সুতরাং কি ব্যাংক কি করছে, বিয়োগ করে দিয়েছে অবশ্যই। হ্যাঁ, এই দেখো মালিক কর্তৃক উত্তোলন যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেই 800 টাকা বিয়োগ, পাইছো। মালিক, আমি মালিক, আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা উত্তোলন করলে ওটা কি তারাও বিয়োগ করে রাখবে, তাই তো। ব্যাংক কি করছে, বিয়োগ করছে, এই জন্য আমারও বিয়োগ করতে হবে। তারপরে আসি, বলছে ব্যাংক বিবরণ অনুসারে ক্রেতার নিকট হতে 500 টাকার চেক প্রত্যাখ্যিত হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, কথাটা শুইনো, এটা একটু গুরুত্বপূর্ণ। ব্যাংক বিবরণী অনুসারে ক্রেতার নিকট হতে প্রাপ্ত 500 টাকার চেক, মানে আমি 500 টাকা পাইছি, মানে 500 টাকার একটা চেক পাইছি, মনে রেখো। আমি যার কাছে বিক্রি করছি, তার থেকে 500 টাকার একটা চেক পাইছি। এই চেকটা পাইয়ে আমি ব্যাংকে গেছি, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক বলে কি আপনার এই চেকটা ভুয়া চেক, অর্থাৎ আপনার এই চেকে, অর্থাৎ এই অ্যাকাউন্টে কোনো টাকা নাই, আপনি টাকা পাবেন না, এই চেক বাদ। সুতরাং কি করলো, আমি জানি আমি এই চেকটা ব্যাংকে দিলে এই 500 টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, কিন্তু এই চেকটা ভালো না, অর্থাৎ এই চেকে টাকা নাই, অর্থাৎ এই অ্যাকাউন্টে টাকা নাই, ক্রেতার এই অ্যাকাউন্টে টাকা ছিল না দেখে আমি কি 500 টাকা আমার অ্যাকাউন্টে নিতে পারিনি। তাহলে কি ব্যাংক কি করছে, এই টাকা নিছে, নেয় নাই। আমরা জানি ব্যাংক যদি কোনো টাকা গ্রহণ না করে তাহলে মানে কি, এর অর্থ, এই এর অর্থ কি দাঁড়ায়, এর অর্থ এটা দাঁড়ায় যে ব্যাংক যেহেতু টাকা নেয়নি আমাদের, সুতরাং কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এই যে প্রত্যাখ্যাত চেক যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি কাজ করব, সেটা হলো, এটা তো আগেই লিখছি, এইগুলি সব যোগ করব, যোগ করে এখানে বসেছি, এইটা আর এটা যোগ করে এই যে এটা আসছে, তারপরে এগুলি সব যোগ করে এখানে আসছে,
হুম, তাহলে কি আমাদের যোগ, এই সবগুলি যোগ কইরা এটা আসছে, এইটার সাথে এটা যোগ করব, যোগ করে এটা আসছে না, আর বিয়োগের সম্পূর্ণ অংশ যোগ করার পরে এটা আসছে। তাহলে আমরা কি যোগের যে ফল আসছে আর বিয়োগের যে ফল আসছে এটার মধ্যে কি করব, পার্থক্য করব, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করলে যা আসে ওটাই বলা হবে কি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি তোমরা এটা বুঝতে পারবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।